কাং হো রিউমকে বলে, এই সময় এত রাত্রে তুমি ছাদের উপর কি করছো? তখন সে তাকে বলে, আমি তো নিচে ছিলাম, পোস্টার দেখছিলাম। তখন লিচেন আমাকে বলেছে আমি এই পোস্টারটি নিতে পারি, যার কারণে আমি ছাদের উপর পোস্টারটি নিতে এসেছি। তারপর সে পোস্টার নিয়ে চলে যায়। একজন এমপ্লয়ি রিউমকে পোস্টারটি নিতে হেল্প করতে চাচ্ছিল, কিন্তু সে বলে আমার কোনো হেল্প লাগবে না। তার রাস্তা দিয়ে যেতে কষ্ট হচ্ছিল, কারণ পোস্টারটি অনেক ভারী ছিল, বড় ছিল। তখনই কাংহো গাড়ি নিয়ে তার সামনে আসে আর তাকে বলে, তোমার কি হেল্প লাগবে? আমি কি তোমাকে তোমার বাসায় ড্রপ করে দিব? তখন সে বলে আমার কোনো হেল্প লাগবে না। তখন কাংহো চলে যায়। তখনই সে নিজেকে বলছিল, কেমন বেয়াদব একজন লোক। আমি বলেছি আমার লিফট লাগবে না, কিন্তু সে আমাকে দ্বিতীয়বার জিজ্ঞাসা তো করতে পারতো, হয়তো আমি হ্যাঁও বলে দিতাম। তখন সেখানে কাংহো আবার ফেরত আসে আর তাকে বলে, তোমার কি লিফট লাগবে? তখন সে তার গাড়িতে চড়ে বসে। সে পোস্টারটি গাড়ির পিছনের সিটে রেখে দেয় আর সে বলে, এই পোস্টারটি দেখে আমার মনে হচ্ছে আমরা এখন তিনজন গাড়িতে বসে আছি। কাংহো তার কাছে ক্ষমা চায়, সরি বলে যে সে প্রথমে মনে করেছিল সে এসএ কর্পোরেশন থেকে স্পাই হিসেবে তাদের কোম্পানিতে নজর রাখছে, কারণ সে আগে এসএ কর্পোরেশনে কাজ করত। তাই আমি ভেবেছিলাম তুমি আমাদের ইনফরমেশন তাদের কাছে দিচ্ছ, কিন্তু আমি রং ছিলাম। কাংহোকে ভয় দেখানোর জন্য তখনই রিউম তার চেহারার রিয়াকশন চেঞ্জ করে আর কাংহোকে বলে, তুমি কিভাবে জানতে পারলে যে আমি একজন স্পাই হিসেবে কাজ করছি? তখন সে ভয় পেতে শুরু করে আর সে তার দিকে তাকিয়েই ছিল। তখনই রিউম হেসে ফেলে আর তাকে বলে, আমি তো মজা করছিলাম, আমি কোনো স্পাই না। তখনই সে ভয় থেকে বের হয়ে আসে আর তাকে বলে, হাসা বন্ধ করো আর এরকম মজা আর কখনো করবে না, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। রিউম তাকে বলে, যদি আসলেই কেউ এই কোম্পানিতে স্পাই হয়ে থাকে তাকে খুঁজতে আমি তোমার হেল্প করতে পারি। কাংহো তাকে বলে, আচ্ছা ঠিক আছে। বাসায় এসে রিউম তার নোটবুকে এটা লিখে নেয় যে আমার স্পাইকে খুঁজতে হবে, এই কাজটি আমাকে আমার কোম্পানির বস করতে দিয়েছে আর এটা আমি দায়িত্ব সহকারে করব। কাংহো এআই রোবটকে জিজ্ঞাসা করে, একটা মেয়ে আছে যার নাম রিউম, সে আমাকে দেখে অনেক স্মাইল করে আর অনেক বেশি কমফোর্টেবল ফিল করে, সে কি আমাকে পছন্দ করে? তখন সে এআইটি বলে, হয়তো সে তোমাকে পছন্দ করে। লিচ্যান তার বাসায় ছিল আর সে একটি ডায়েরি পড়ছিল। পরের দিন রিউম ঘুম থেকে উঠে আর সে দেখে তার মোবাইলে একটি মেসেজ এসেছে। তারপর সে মোবাইলটি খুলে দেখে মেসেজটি দিয়েছিল লিচ্যান। লিচ্যান তাকে জিজ্ঞাসা করে, আমার একদিন তোমার সাথে দেখা করা উচিত, যেদিন আমরা ফ্রি থাকবো আমাদের একসাথে ডে আউটিংয়ে যাওয়া উচিত। সে দৌড়ে তার ফ্রেন্ডসদের কাছে চলে আসে আর তাদেরকে জিজ্ঞাসা করে সে আসলে কেন আমার সাথে কথা বলতে চাচ্ছে আর ডে আউটিংয়ে যেতে চাচ্ছে। তখন তার ফ্রেন্ডস দুজন বলে, সে তোমাকে পছন্দ করে, হয়তো সে তোমাকে ডেটে নিয়ে যেতে চায়। দারিউম একটি সুন্দর জামা পরে একটি দোকানে আসে, যেখান থেকে সে একটি ওয়াইনের বোতল কিনছিল। তখন সে শপকিপার লেডি তাকে বলে, হয়তো তুমি কাউকে পছন্দ করো যার জন্য তুমি এটা নিয়ে যাচ্ছ, তাই না? এই ওয়াইনটি তুমি তাকেই দিও। তখন রিউম অনেক বেশি লজ্জা পাচ্ছিল, কিন্তু তারপর সে বলেই ফেলে, হ্যাঁ আমি একজনকে পছন্দ করি, এটা তার জন্যই। সেখানে কাংহোও ছিল, সে শপিং করতে এসেছিল আর সে তার সব কথা শুনে নেয়। দারিউম লিচ্যানের সাথে কথা বলতে আসছিল, দেখা করতে আসছিল। তখনই একজন স্টাফ মেম্বার শুটিংয়ে কাজ করে, সে তাকে বলে, আমাদের একজন কর্মী কম আছে, তোমার বাস হেঁটে চলে আসতে হবে, তারপর বাস শুটিং শেষ হয়ে যাবে, একটু হেল্প কি তুমি আমাদের করতে পারো? দারিউম বলে তার শুটিং করাতে একদমই কোনো এক্সপিরিয়েন্স নেই, সে কখনো শুটিং করেনি। তখন সে তাকে বলে, জাস্ট তোমার হেঁটে চলে আসতে হবে, এটাই করতে হবে। তখন সে হেঁটে চলে আসে আর লিচ্যান তাকে দেখে অনেক হ্যাপি হয়ে যায়। সে তো জানতোই না যে দারিউম আসবে শুটিং করতে। তারপর সে তার ডায়লগ বলে আর শুটিং শেষ হয়ে যায়। কাংহোকে দেখানো হয় সে তার ফ্রেন্ডের বাচ্চাদের সাথে, ফ্যামিলির সাথে উইকেন্ডে সময় পার করছিল।
তারা দুজন গাড়িতে বসে। তখনই লিচান বলে, আমি একটি রেস্টুরেন্টে আমাদের বুকিং করিয়েছিলাম, কিন্তু কাজের জন্য আমার সেই বুকিংটি ক্যান্সেল করতে হয়। তো এখন তুমি আমার বাসায় চলো, আমি তোমার জন্য খাবার বানাবো এবং আমরা একসাথে খাবার খাবো। রিউমের তো বিশ্বাসই হচ্ছিল না, তার ফেভারিট আইডল, তার ফেভারিট সেলিব্রিটি এখন তার বাসায় তাকে ইনভাইট করছে। কাংহোর বেস্ট ফ্রেন্ড রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই সে যেই মেয়েটির ওপর ক্রাশ খেয়েছিল, দারিউমের ফ্রেন্ড, তার পোস্টার সে রাস্তায় দেখে আর সে নিজেরই খেয়ালি দুনিয়ায় হারিয়ে যায়। সে তার বাসাটি ঘুরে ঘুরে দেখছিল আর লিচান তাকে বলে, তুমি পুরো ঘরটি ঘুরে দেখতে পারো, এটাকে নিজের বাসায় মনে করতে পারো, কোনো সমস্যা নেই, একদম কমফোর্টেবল অ্যান্ড ফ্রি হয়ে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। পাশে অনেক অ্যালবামস ছিল, পিকচার্স ছিল, সেগুলো দেখছিল, পেন্টিংস ছিল। তার পাশেই একটি ডায়েরি ছিল যেটা লিচ্যান পড়ছিল, সেটা সে খেয়াল করে না। লিচ্যান রিউমকে ডাক দেয় কারণ তার খাবার বানানো হয়ে গেছে, এখন তারা একসাথে খাবার খাবে। লিচ্যান তাকে খাবার সার্ভ করে দেয় আর সে তাকে জিজ্ঞাসা করে, কাংহোর সাথে তোমার কাজ কীরকম চলছে, তুমি তাকে কেমন মনে করো? তখনই রিউম তাকে বলে সে তার কাজে অনেক পারফেক্ট এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে সে তার কাজগুলোকে কমপ্লিট করে। লিচান বলে, হ্যাঁ এটা সত্যি, এটা আমি নিজের চোখেই দেখেছি, সে তার কাজে অনেক বেশি পারফেক্ট। কাংহোকে দেখানো হয় সে তার ফ্রেন্ডকে তার বাসায় ইনভাইট করে, তার ফ্রেন্ডের ওয়াইফ এবং তার ফ্রেন্ডের দুটো বাচ্চা তার বাসায় আসে এবং সেই দুটো বাচ্চা তার ঘরটি অনেক বেশি এলোমেলো করে ফেলে, নোংরা করে ফেলে, কিন্তু সে তাদেরকে বকা দিতে পারছিল না। লিচ্যান কাংহোর ব্যাপারে রিউমকে আরও কিছু বলে যে কিভাবে আমরা বেস্ট ফ্রেন্ডস হয়ে গেলাম। আমি স্কুলে বসেছিলাম, তখনই কিছু বদমাশ ছেলে এসে আমাকে র্যাগ করতে চেয়েছিল, আমাকে বুলি করতে চাচ্ছিল, বিরক্ত করছিল। তখনই কাংহো আসে এবং আমাকে প্রোটেক্ট করে এবং এইভাবেই আমরা দুজন অনেক বেশি ভালো ফ্রেন্ডস হয়ে যাই। রিউম বলে, আমি যখন অনেক বেশি ডিপ্রেশনে ছিলাম, একা থাকতাম, তখন তোমার রেডিওতে সেই ভয়েসটি শুনে আমার অনেক বেশি ভালো লাগে, তোমার কথাগুলো শুনে আমার আবারও বাঁচার ইচ্ছা জাগে। তেমনি আমার কঠিন সময়ে তুমি আমাকে যেভাবে হেল্প করেছো, তেমনি তোমার কঠিন সময়ে কাংহো তোমাকে হেল্প করেছে। লিচ্যান তাকে বলে, কাংহো এমন একটি ফ্রেন্ড আমার যে আমি তাকে কখনোই নিজের থেকে আলাদা করতে পারবো না। সে তাকে বলে, আমি ফ্যান্সদের জন্য একটি গান বানিয়েছি, তুমি কি সেটা শুনতে চাও? তখন রিউম বলে, হ্যাঁ অবশ্যই। তারপর সে তাকে স্টুডিওতে নিয়ে আসে। তখন সে তার কানে হেডফোনটি দিয়ে দেয়। সে তার অনেক কাছাকাছি চলে এসেছিল। রিউম মনে করে লিচ্যান তাকে কিস করবে, কিন্তু এমনটি হয় না। তখনই সেখানে লিচ্যানের এক্স গার্লফ্রেন্ড চলে আসে। সেখানে সে রিউমকে অনেক ইনসাল্ট করতে শুরু করে আর তাকে অনেক বাজে কথা বলে, অনেক বকা দিচ্ছিল কারণ সে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। তখন সে তাকে বলে, বাসা থেকে বের হয়ে যাও। লিচ্যান তাকে চুপ করতে বলছিল, কিন্তু সে চুপ ছিল না। তখনই রিউম সেখান থেকে লিফটে উঠে এবং সে চলে যাচ্ছিল। লিচ্যান তাকে বলে, এইসবের জন্য আমি অনেক বেশি সরি, আমি জানতাম না এমনটি হয়ে যাবে, তুমি যেও না। রিউম কান্না করছিল আর সে বলে, আমি অনেক এম্বারেসড ফিল করছি, আমার এখন যেতে হবে। লিচ্যান ইয়ঞ্চোকে জিজ্ঞাসা করে, তুমি তার সাথে এমন ব্যবহার কেন করলে? সে জাস্ট আমার ফ্যান, তার আর আমার কোনো রিলেশনশিপ নেই, সে জাস্ট আমার ফ্যান, 10 বছর ধরে সে আমার ফ্যান, এজন্য আমি তাকে ট্রিট দিতে চেয়েছিলাম। ইয়ঞ্চো লিচ্যানকে বলে, আমি চাই না তুমি কোনো মেয়ের সাথে কখনো কথা বলো। রিউম বাসে করে যাচ্ছিল, তখন সে তার আশেপাশে অনেকগুলো পোস্টার দেখতে পাচ্ছিল লিচ্যানের আর ইয়ঞ্চোর। সে বাস থেকে নামে এবং নিজেকে বলে, তাদের দুইজনের রিলেশনের মাঝে হয়তো আমি একটা কাঁটা হয়ে দাঁড়িয়েছি।
কাংহো একই রাস্তা দিয়ে আসছিল এবং সে রিউমকে দেখতে পায়। রিউম এত বেশি ডিপ্রেশনে চলে যায় যে সে খেয়ালই করে না তার অপর পাশ দিয়ে একটি গাড়ি তার সামনেই আসছে, এখনই তার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তখনই কাংহো তাকে দেখে যে সে অনেক বেশি ইমোশনাল হয়ে আছে, সে জানে না কেন, আর এখনই তার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তখনই তার একটি মোমেন্টের কথা মনে পড়ে যায় এবং সে রিউমকে বাঁচিয়ে ফেলে। তার হাতটি ধরে সে টেনে নেয়। সে উঠে এবং সে রিউমকে বকা দিতে শুরু করে যে তোমার খেয়াল কোথায়, তুমি কোথায় ধ্যান দিয়ে থাকো, হ্যাঁ এখনই তো তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যেত। রিউম তখনই কান্না করতে শুরু করে দেয়। তারপর তারা এক জায়গায় বসে। রিউমকে সে জিজ্ঞাসা করে তোমাকে দেখে মনে হচ্ছিল তুমি অনেক বেশি ডিপ্রেশনে আছো, তুমি কি ঠিক আছো? তখন সে তাকে বলে হ্যাঁ আমি অবশ্যই ঠিক আছি এবং আজকের দিনের জন্য আমি অনেক বছর ধরে অপেক্ষা করেছি, প্রায় 10 বছর হবে। আজকের দিনটা আমি অনেক ভালোভাবে সময় পার করেছি। তখন রিউম চলে যাচ্ছিল এবং রিউমের পার্সটি নিচে পড়ে যায়। কাংহো তাকে বলে আমি তোমাকে বাসায় ছেড়ে দিয়ে আসছি, আর সে তার পার্সটি উঠাতে যাচ্ছিল কিন্তু তার হাত থেকে পার্সটি পড়ে যায়, বারবার পড়ে যায়। সে অনেকবার চেষ্টা করে যেন সে পার্সটি উঠাতে পারে কিন্তু সে উঠাতেই পারছিল না, সে তার হাত ব্যবহারই করতে পারছিল না। তখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডক্টর তাকে বলে তার হাতে ফ্র্যাকচার হয়েছে, তাকে ব্যান্ডেজ করে দেওয়া হয়। রিউম তার জন্য কিছু জিনিসপত্র আর দুটি গ্লাভস কিনে আনে যাতে সে যখন গোসল করতে যাবে তখন যেন তার হাতটি ভিজে না যায়। তখন সে বলে গোসল করার সময় আমি নিজের খেয়াল রেখে নিব, এই গ্লাভসটি খুলে দাও। তখন সে অনেক চেষ্টা করে গ্লাভসটি খোলার, কিন্তু এত বেশি টানা হেঁচড়া করার পরও গ্লাভসটি খুলতেই চাচ্ছিল না। তখন অনেক চেষ্টা করার পর যখন সে লাস্ট টাইম ট্রাই করে তখনই গ্লাভটি গিয়ে কাংহোর ফেসের উপর বাড়ি লেগে সে নিচে পড়ে যায়। কাংহোকে সে বারবার সরি বলেই যাচ্ছিল কারণ সে মনে করছিল এইসব তার দোষ, আসলে তার অবহেলার কারণে এইসব হয়েছে। তখন সে কাংহোকে সরি বলে, কাংহো জিনিসপত্র নিয়ে আর সেই গ্লাভসটি পরে সেখান থেকে চলে যায়। রিউম বাসায় আসে, তার দুইজন ফ্রেন্ডস তাকে জিজ্ঞাসা করে তুমি লিচ্যানের বাসায় গিয়েছিলে, তারপর কি হয়েছে? তখন সে বলে লিচ্যান আমাকে খাবার বানিয়ে খাইয়েছে অ্যাজ এ ফ্যান হিসেবে। দুইজন ফ্রেন্ডস বাসা থেকে বের হয় এবং কথা বলছিল, হয়তো রিউম সেখানে গিয়ে কোনো ঝামেলা করে ফেলেছিল যার কারণে তার মুড এত বেশি আপসেট। রাত্রে রিউম ঘুমাতে পারছিল না কারণ সে কাংহোর কথা চিন্তা করছিল। কাংহো তার জন্য ব্যথা পেয়েছে, তার হাত ফ্র্যাকচার হয়ে গেছে। এমপ্লয়িরা সবাই একসাথে লাঞ্চ করছিল, তখন কাংহো খাবার খেতে পারছিল না কারণ তার ডান হাতে সে ব্যথা পেয়েছে। তখন দারিউম তাকে হেল্প করতে যায় কিন্তু ভুলে খাবার সে তার শার্টের উপর ফেলে দেয়। সাংগুক কাংহোকে কল করে বলে একটি ফাইল বানিয়ে সেটা ইমেইলে সেন্ড করে দিতে। কাংহো ইমেইল সেন্ড করতে পারছিল না, সে তো ফাইলই রেডি করতে পারছিল না কারণ সে তার বাঁ হাত দিয়ে লিখতে পারছিল না। রিউম নিজেকে বলছিল আমি কাংহোকে কেন এত কষ্ট দিলাম, এত বেশি পরিমাণে বিরক্ত করলাম, আমার জন্য তার হাতে ফ্র্যাকচার হয়ে গেছে এবং সে কত সমস্যায় আছে। সে তাকে মেসেজ করে সরি বলতে চাচ্ছিল কিন্তু তখন সে ভুলে তাকে কল করে ফেলে, তার হাতে কল বাটনটি প্রেস হয়ে যায় এবং তখনই কাংহো কলটি রিসিভ করে পিক আপ করে নেয়। কাংহো তাকে জিজ্ঞাসা করে তুমি কেন কল করেছো? তখন রিউম বলে আমি তো সরি বলার জন্য মেসেজ করতে চাচ্ছিলাম কিন্তু আমার আঙুলে প্রেস লেগে ভুলে কলটি চলে যায়, আমি জাস্ট তোমাকে সরি বলার জন্য কলটি করেছি কারণ আমার জন্য তোমার হাতে ফ্র্যাকচার হয়েছে। তুমি কি ঠিক আছো? তুমি কেমন আছো? তখন সে বলে আমি একদমই ঠিক নেই, আমার একটি কাজ জমা দিতে হবে ইমেইলে কিন্তু আমি টাইপ করতে পারছি না। তখন সে তাকে বলে তুমি একদমই চিন্তা করো না, আমি তোমার বাসায় আসছি এবং আমি তোমার কাজটি করে দেব। কাংহো দেখে তার বাসার অবস্থা একদমই নাজেহাল, তার বাসায় সব কিছু এলোমেলো, সে এগুলো সব তার বাঁ হাত দিয়ে গুছানোর চেষ্টা করছিল। রিউমকে দেখানো হয় সে কাংহোর বাসায় দৌড়ে আসছিল। সে ওয়াইনের দোকানের সামনে দাঁড়ায়, যে লেডিটি তাকে বলেছিল এই ওয়াইনটি একটি স্পেশাল মানুষকে দেওয়ার জন্য, আর কাংহো সেখানে লুকিয়ে তার কথা শুনছিল।
এটি পাস্টের সিন। তখন সে কাংহোর বাসার সামনে এসে তাকে কল করে বলে আমি এসে গেছি। কাংহো তার বাসা থেকে বের হয়। রিউম তার ঘরের ভিতরে যায়। তারা দুজন একসাথে বসে কাজ করছিল, কিন্তু কাংহো কাজে ফোকাস করতেই পারছিল না। সে বারবার রিউমের দিকেই তাকাচ্ছিল, রিউমকেই দেখে যাচ্ছিল। রিউম তাকে কাজে হেল্প করে দেয়। তারপর তাদের কাজ শেষ হলে রিউম জিজ্ঞাসা করে তোমাদের বাসায় এই স্টিকার সব জায়গায় কেন লাগানো? তখন সে বলে তার ফ্রেন্ডের বাচ্চারা এসেছিল তার ফ্রেন্ডের সাথে এবং তারাই এই স্টিকারগুলো লাগিয়েছে। রিউম বলে আমি তোমার জন্য এই স্টিকারগুলো রিমুভ করে দিতে পারবো। রিউম তারপর তাকে হেল্প করে সেই স্টিকারগুলো রিমুভ করতে এবং তারপর সে বাসায় চলে যাচ্ছিল। তখনই সে কাংহোকে ওয়াইনের বোতল একটি দেয় এবং তাকে বলে এটি তোমার জন্য। তখন সে দেখে এটি তো সেই ওয়াইনের বোতলটি যেই ওয়াইনটি সেই সেলস লেডি বলেছিল কোনো স্পেশাল মানুষকে দিতে। আর কাংহো লুকিয়ে সেই সব কথা শুনে নিয়েছিল। তখনই সে মনে করে হয়তো রিউম তাকে লাইক করে। সে কিছু সময়ের জন্য তার রুমের ভেতরে যায় এবং এআই রোবটকে জিজ্ঞাসা করে রিউম আমাকে একটি ওয়াইন দিয়েছে যেই ওয়াইনটি যেই কোনো স্পেশাল একজন মানুষকে দিতে হয়, এটার অর্থ কী? এআই রোবট তাকে বলে দেয় সেই মেয়েটি তোমাকে পছন্দ করে। কাংহো রিউমের কাছেই আসছিল। তখন সে রিউমের দিকেই তাকিয়েছিল, রিউমও তাকে দেখছিল। কাংহো মনে করে রিউম হয়তো তাকে লাইক করে, তাকে সে স্পেশাল মনে করে, যার কারণে সেই ওয়াইনটি তাকে সে দিয়েছে। তখন আগের সিন দেখানো হয় যেখানে সে স্টিকারগুলো তুলছিল। তখনই সে একটি পিকচার পায়, যে পিকচারে কাংহো ছিল, লি চ্যান ছিল এবং মাঝ বরাবর সাইডে একটি মেয়ে ছিল।